আরে রাজু, কি বলছিস কি তুই? আরে নিজের চোখে দেখেছি, আমার মামার বাড়ির পাড়ায় একজনকে ভূতে ধরেছিল। আরে ওখানে জল জ্যান্ত 100 লোকের মাঝে এই তর তর করে গাছে উঠে গেল কয়েক মুহূর্তের মধ্যে, তাও আবার দাঁতে করে একটা কলসি নিয়ে। আরে এসব কখনো মানুষের দ্বারা হয়? আমি বিশ্বাস করি ভূত আছে, আমি বিশ্বাস করি। তন্ময়ের কথার মাঝখানে টিপ্পনি কেটে রাজু বলল, এই রাত তো তোর দাঁতে কলসি করে কামড়ানো যত সব কিছু গাঁজাখুরি গল্প শুনিয়ে লোকের কাছ থেকে পয়সা আদায় করার ফিরিঙ্গি আর কিছুই না। তোরা আজকালকার শিক্ষিত ছেলে হয়ে এইসব গাঁজাখুরি বিষয় বিশ্বাস করিস শুনে আমার অবাক লাগছে। আরে ভূত টুত বলে আদৌ কিছু হয় না। কে বলল ভূত বলে কিছু হয় না? ভূত আছে। আমি স্বয়ং এমন এক ভূতের অভিজ্ঞতার শিকার হয়েছি, তা তোদের আজকে বলবো। তোর মতো বিশ্বাস করতাম না রে রাজু, আর বিশ্বাস করবো বা কি করে? শহরে ঝলমলে আলোর মধ্যে থেকে অন্ধকারে যে একটা জগৎ আছে, অশরীরীদের একটা জগৎ আছে, তা আমরা সকলেই মাঝে মাঝে ভুলে যাই। কিন্তু গ্রাম বাংলার আনাচে কানাচে এমন কিছু রহস্য আজও লুকিয়ে আছে যা আমাদের ভাবনারও বাইরে। মানা না মানা সেটা তো নিজের ব্যক্তিগত ব্যাপার। তোরা তো জানিস যে কয়েকদিন আগে আমার মামার বাড়ি কেলুয়াগঞ্জে গিয়েছিলাম। সেখানে একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে আমার। শুধু নিজের অভিজ্ঞতাটাই তোদেরকে খুলে বলছি। আমি যখন ট্রেন থেকে কেলুয়াগঞ্জে নামলাম, তখন দিনের আলো নিভে এসেছে। কখন যেন অন্ধকার তার কালো চাদর বিস্তার করতে শুরু করেছে চতুর্দিকে। তাদের ব্যাগটা ভালো করে শক্ত করে ধরে স্টেশন থেকে নিচে পা বাড়ালাম। কেলুয়াগঞ্জে এর আগে আমি এসেছিলাম প্রায় বছর 12 আগে। তাই দীর্ঘ 12 বছর পর যখন কেলুয়াগঞ্জের মাটিতে প্রথম পা দিলাম, তখন মামার বাড়িতে কাটানো ছোটবেলার সেই সমস্ত দিনগুলো স্মৃতির অতল থেকে যেন ভেসে আসতে চাইল। সরু মাঠের রাস্তা ধরে এগিয়ে চললাম। মাঝখান দিয়ে শুধু ধুলোর রাস্তা সোজা সরু হয়ে চলে গেছে। মনটা যেন বিষাদগ্রস্ত হয়ে যায় কোন ভাগে। বাবা মা মারা যাওয়ার পর তারপর বড় মামাই আমাকে ভর্তি করে দিয়ে এসেছিল কলকাতার স্বামী অভয়ানন্দ ছাত্রাবাসে। এই 12 বছরে একবারের জন্য আমার সঙ্গে মামার বাড়ি থেকে কেউ দেখা করতে আসেনি। এই 12 বছর কেন কেউ দেখা করতে আসেনি বা খোঁজ নেয়নি, তার জবাব চাই আমি। ভাবতে ভাবতে যেন গলা বুঝে আসছিল আমার। হাঁটতে হাঁটতে যখন গেওয়াতলা খেওয়াঘাটের সামনে এসে দাঁড়ালাম, তখন চারপাশটা দেখে অবাক হয়ে গেলাম। নদীর খেয়াঘাটটা বেশ বদলে গেছে। আশেপাশে বেশ কয়েকটা গুমটি দোকান রয়েছে। নদীর ওপারটা কেলুয়াগঞ্জ, ওটাই আমার মামার বাড়ির গ্রাম। নৌকায় উঠে এসো, নৌকা ছেড়ে দেবে। কাঁধের ব্যাগটা তুলে নিয়ে উঠে পড়লাম নৌকায়। নদীটা খুব একটা চওড়া নয়। নদীর যে কি নাম তাও ঠিক মনে করতে পারলাম না, অবশ্য পরই মনে পড়ল। নদীটার নাম হোগল ডুগরি। ও রিক্সা দাদা, ও দাদা, বলছি যাবেন নাকি সামনে? 5 টাকা লাগবে বাবু, এত রাতে ওদিকে যাবো না। যদি 5 টাকা দেন তাহলে কি যাবো। দরদাম করতে অভ্যস্ত নই আমি, তাই 5 টাকাতেই রাজি হয়ে গেলাম। রাত যতই গভীর হচ্ছে, আশেপাশটা ততটাই ঘোলাটে হয়ে যাচ্ছে। চারিদিকটা যেন নিঝুম হয়ে গেছে। তো বাবু, কি কলকাতা থেকে আসা হচ্ছে নাকি? এত রাতে কাদের বাড়ি যাবেন বাবু? আগে হ্যাঁ, কলকাতায় একটা স্কুল শিক্ষকের কাজ করি। কেলুয়াগঞ্জে ঠাকুর বাড়ি আপনি নিশ্চয়ই চেনেন। দীনদয়াল ঠাকুর আমার দাদু, ওনার নাতি আমি। বহু বছর পর মামার বাড়ি যাচ্ছি। বৃদ্ধ যেন বেশ অবাক বিস্ময়ে আমার দিকে ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করলো, কি বললেন বাবু? আপনি দীনদয়াল ঠাকুরের বাড়ি যাবেন?
কিন্তু ও বাড়িতে তো কি হলো? রিক্সাটা এমন আটকে গেল কেন? আগে দেখছি বাবু, কিছুদিন হলো বৃষ্টির জলে মাটির রাস্তা একেবারে কাদা হয়ে গেছে। কোথাও হয়তো জল জমেছিল, সেখানেই চাকাটা আটকে গেছে। এই আমি এখন দেখছি বাবু, আপনি বসুন, আপনি বসুন। হ্যাঁ, তুমি কি একটা বলতে গিয়ে থেমে গেছিলে। বউ বাড়িতে বৃদ্ধ ভ্যান চালক যেন একটু থমকে গেল। ও কিছু নয় বাবু, ও কিছু নয়, তবে আপনারই বলবো যে একটু চোখ কান খোলা রাখবেন বাবু। এই নিজে চোখে অবশ্য কিছু দেখিনি, বহু লোকের কাছে শুনেছি যে ও বাড়িতে নাকি ভূত আছে। ও বাড়ি ভালো না বাবু, ও বাড়ি ভালো না। এই বাড়িতে কিছু একটা থাকে বাবু, ও বাড়িতে কিছু একটা থাকে। কথা শেষ হতে না হতেই গাছে কোথাও একটা শিয়াল তারু স্বরে ডেকে উঠল। সেই শিয়ালের গলার আওয়াজ শুনলে বুকের ভেতরটা যেন থম মেরে যায়। বেজায় রাগ হলো, ধমকে সুরি ভ্যান চালককে বললাম, কিছু একটা থাকে নয়, ও বাড়িতে আমার ছোট মামা থাকেন। আমার দাদু দিদা মারা যাওয়ার পর উনি বাড়িতে আছেন। যত সব। বলি, সন্ধেবেলায় গাঁজা ফাঁজা খেয়েছো নাকি? না না, তাড়াতাড়ি চলো, কত রাত হলো কে জানে। ভ্যান চালক আর কোনো কথা বললেন না। এসে দাঁড়ালো একটা প্রকাণ্ড বাড়ির সামনে। বাবু, আমার পাওনা কোনটা মিটিয়ে দিন, আমি এখন চলে যাব। আমি এখানে থাকবো না বাবু। আর আপনি আপনি একটু একটু সাবধানে থাকবেন বাবু, একটু সাবধানে থাকবেন। আমি আর দেরি না করে ভ্যানওয়ালার পাওনা গন্ডা মিঠিয়ে দিয়ে তাকে বিদায় দিলাম। বাড়িটা একটা শ্মশানপুরীর মতো দাঁড়িয়ে আছে। ছোটবেলায় যে মামার বাড়ির অলিগলি আনাচে কানাচে খেলাধুলো করে বড় হয়েছি, আর সেই অলিগলিগুলোই আনাজ কানাজগুলো কেমন যেন অচেনা লাগছে। সব কতটা বদলে গেছে এই কয়েক বছরে। বাড়িটার উঠোনে বড় বড় ঘাসে ভর্তি হয়ে গেছে, বোঝা যায় বহুদিন ছাঁটাই করা হয়নি। বাড়ির দেওয়ালগুলোতে কেমন যেন কালো ছ্যাতলা পড়ে গেছে। আমার বেশ আশ্চর্য লাগলো, এই বাড়িতে কি সত্যি কেউ থাকে না? আস্তে আস্তে এগিয়ে গেলাম বাড়ির ভেতরে। সামনে উঠোন পেরিয়ে সিঁড়ি দিয়ে উঠেই একটা প্রকাণ্ড কাঠের সেকেলে দরজা। আশেপাশে ভালো করে নজর রাখলাম, কিন্তু কোনো আলোর রেখা বা ওই জাতীয় কিছু চোখে পড়ল না। কিছুক্ষণ চুপ করে থেকে ভাবলাম যে ছোট মামাও কি বাড়ি ছেড়ে চলে গেছে কোথাও, নাকি বাড়ির ভেতরেই আছে। যাই হোক, দেখা যাবে। এগিয়ে গিয়ে বেশ জোরেই বার দুয়েক দরজায় কড়া নাড়লাম। তারপর মিনিট খানিক চুপ করে দাঁড়িয়ে থাকার পর আর একবার কড়া নাড়তে যাব, এমন সময় দরজাটা প্রকাণ্ড শব্দ করে খুলে গেল ভেতর থেকে। দরজা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম দরজার উপরে দাঁড়িয়ে আছে কালো চাদর মুড়ি দেওয়া একটা কালো রোগা লোক। লোকটাকে দেখে বুকের ভেতরটা ধড়াস করে উঠল। অন্ধকারেও যেন লোকটার চোখ দুটো জল জল করছে। লোকটার হাতে ধরা আছে একটা ছোট লণ্ঠন জাতীয় কিছু। ছোট মামা, ছোট মামার একই চেহারা হয়েছে, রোগা হয়ে গেছে, শীর্ণ হয়ে গেছে, চোখ মুখগুলো যেন বসে গেছে। আমাকে চিনতে পারছো? আমি সৌমেন। সোমু, আরে কতদিন পর দেখলাম তোকে। আয় আয়, ভিতরে আয়। কথাটা বলেই ছোট মামা যেন একবার বাইরে কি উঁকি মেরে দেখে নিল, তারপর তাড়াতাড়ি ঘরের দরজা বন্ধ করে দিল। মনে হলো যে ছোট মামা কিছু একটা দেখে খুব ভয় পেয়েছে, বা কোনো কিছুর জন্য ভয়ে ভয়ে আছে খুব।
ঘরের মধ্যে ঢুকে বুঝতে পারলাম ঘরটায় কেমন যেন একটা ব্যবসা বহুদিনের পচা গন্ধ আসছে নাকে। ঘরটা বোধহয় পরিষ্কার করা হয়নি। এতদিন পর তুই এসেছিস, খুব ভালো লাগছে সমু। কিছু মনে করিস না, বরদা তোকে সেই ছাত্রাবাসে ভর্তি করে দেওয়ার পর আমাদের বাড়িতে এমন কিছু ঘটে গিয়েছিল, তারপর থেকে জীবনটা কেমন যেন সব ওলট পালট হয়ে গেল রে। তুই এতদিন এসবের থেকে বাইরে ছিলি, ভালো ছিলি, তবে এখানে এসে তুই ঠিক করিসনি। এখানে সব কিছু আর আগের মতো নেই, কিচ্ছু আগের মতো নেই। ছোট তোমার কি হয়েছে? তোমার এমন চেহারা ভেঙে গেছে কেন? হ্যাঁ, আসলে ওই বাবা মা মারা যাওয়ার পর থেকে আমিও মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে এতটা বছর কাটিয়ে এসেছি, আর কিছুই না। সেই জন্য চেহারাটা একটু খারাপ হয়ে গেছে। তুই তো জানিস আমার বাবা মায়ের কত প্রিয় ছিলাম আমি। ছোট মামা কথাগুলো বললো ঠিকই, কিন্তু আমার যেন কোথাও একটা খটকা লাগছে। মানসিক যন্ত্রণা যতই থাকুক না কেন, ছোট মামার এইভাবে তার দশাশই চেহারা ভেঙে যাওয়া, চোখের তলায় কালি, মাথায় দাগ পড়ে যাওয়ার আর গায়ে কালশিটে মার্কা দাগ পড়ে যাওয়ার লক্ষণ ভালো নয়। ছোট মামা বললেন, অনেক রাত হলো, শোন, রান্নাঘরে দেখবি খাবার ঢাকা দেওয়া আছে, খেয়ে দিয়ে শুয়ে পড়িস, বুঝলি? আমার সঙ্গে তোর আবার দেখা হবে কাল সকালে। আমি এখন চলি, আমার কিছু জরুরি কাজ আছে, বুঝলি? বলেই ছোট মামা হন হন করে ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। এবার বেশ আশ্চর্য লাগলো। এতদিন পর ছোট মামার সঙ্গে দেখা, সুখ দুঃখের কত কথাই জমেছিল মনের মধ্যে, কিন্তু ছোট মামার এমন আচরণ দেখে মনে মনে খুব কষ্ট পেলাম। ভাবলাম কাল সকালেই যা হোক কথা বলা যাবে, কিন্তু বুঝে পেলাম না যে এত রাতে ছোট মামার কি এমন কাজ থাকতে পারে। সব কিছু মাথার মধ্যে কেমন যেন তালগোল পাকিয়ে যেতে লাগলো আমার। এসব হচ্ছেটা কি? এখানে এসে আদৌ কি ঠিক করলাম? কি মনে হতো ব্যাগের মধ্যে থেকে টর্চ লাইটটা বার করে গায়ে একটা গেঞ্জি জড়িয়ে বেরিয়ে এলাম বাইরে। বাড়ির বাইরেটা প্রচণ্ড অন্ধকারে ঢাকা। বাড়ির কোথাও কোনো টেবিল ল্যাম্প বা ওই জাতীয় কিছু জ্বলছে না, শুধু ঘরের কোণে টিমটিম করে একটা লণ্ঠন জ্বলছে। তার আলোতে ভালো করে ঘরের ভেতরটা দেখাও যাচ্ছে না। এই আলো আঁধারের পরিবেশটা কেমন যেন শ্মশানপুরীর মতো মনে হচ্ছে আমার কাছে। হাঁটতে হাঁটতে রান্নাঘরের দিকে গেলাম, আর রান্নাঘরে ঢুকেই অবাক হয়ে গেলাম। গোটা রান্নাঘর জুড়ে মাকড়সার জাল টিকটিকি আরশোলায় ভর্তি। বাঁ হাত দিয়ে জালগুলো সরিয়ে ভেতরে গেলাম। দেখলাম পুরনো কিছু বাসন কুসন, গামলায় কিছু খাবার দাবার ঢাকা দেওয়া। কি মনে হতেই হাত দিয়ে সেই ঢাকা খাবারগুলো উল্টাতেই গাটা কেমন যেন গুলিয়ে উঠল আমার। প্রচণ্ড নোংরা ইঁটু কাটায় সেগুলো ভর্তি। বুঝতে পারলাম যে বহুদিন হলো এগুলো ব্যবহার হয়নি, আর সেগুলোর মধ্যে পোকা জন্মে গেছে। তাহলে ছোট মামা কেন বলল যে রান্নাঘরে খাবার দাবার আছে, খেয়ে নিতে? ছোট মামা কি পাগল হয়ে গেছে? মনের পঞ্চ ইন্দ্রিয় জানান দিচ্ছে এখানে খারাপ কিছু ঘটছে। কি করব বুঝে উঠতে পারলাম না। আবার ফিরে গিয়ে ঘরের বিছানায় চুপ করে বসে পড়লাম। হাত ঘড়িতে দেখলাম রাত 10:30। টর্চ নিয়ে এদিক ওদিকে ভালো করে খুঁজলাম, কিন্তু ছোট মামাকে কোথাও দেখতে পেলাম না। এবার যেন মনে মনে কেমন ভয় হলো। ভাবলাম যে মামার বাড়িতে এসে ভুল করিনি তো। একবার মনে হলো বাড়ি থেকে বেরিয়ে আশেপাশে দু একটা বাড়িতে গিয়ে একটু জিজ্ঞেস করবো যে কি ব্যাপার, কিন্তু পরক্ষণে মনে পড়লো আমার মামার বাড়িটা এমন জায়গায় যেখান থেকে প্রায় বেশ কিছু দূরে অন্য আর কোনো বাড়ি নেই। দাদু একটু নিরিবিলি পছন্দ করতেন বলে এই জায়গায় বাড়িটা করা। এই পরিকল্পনাটাও বাদ দিতে হলো। ফেরাতে আর কিছু খাওয়া হলো না। মনের মধ্যে শুধুই দুশ্চিন্তার দানা বাঁধতে শুরু করেছে ইতিমধ্যে। নানা কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেই জানি না।
ঘুম ভাঙলো পাখির কিচিরমিচির আওয়াজ শুনে। উঠে বাইরে এলাম। রাতের বেলায় যতটা নিঃসঙ্গ বলে মনে হচ্ছিল বাড়িটাকে, দিনের বেলায় তার কিছুটা অন্তত কেটেছে। ভাবলাম হাত মুখ ধুয়ে এবার আশেপাশটা ভালো করে দেখব। রাতে কিছু খাওয়া হয়নি, খিদেও পেয়েছে বেশ জোরে। বাড়ির বাইরে এলাম। ছোট মামাকে সারা সকাল খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। ভারী আশ্চর্য লাগলো। মনে মনে ভাবলাম এই 7 সকালে ছোট মামা গেলেন কোথায়। নানা কথা ভাবতে ভাবতে খেয়াঘাটের দিকে যেতে লাগলাম। খেয়াঘাটে শুধু একটা খাবারের দোকান চোখে পড়ল। সেখান থেকে চা আর কিছু জলখাবার খেয়ে ফিরে আসছে এমন সময় সেই ভ্যান চালকের সঙ্গে দেখা। সে অবশ্য আমাকে দেখতে পায়নি। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, এই যে দাদা, চিনতে পারছেন? ভ্যান চালক আমার দিকে একটুখানি দেখে নিয়ে একটা পেন নাম ঠুকে বলল, কি যে বলেন কর্তা, আপনারে চিনতে পারবো না? আপনি তুই এই ঠাকুর বাড়িতে উঠেছেন, তাই না? আমি কোনো রকম ভনিতা না করে তাকে সরাসরি জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি সেদিন কিছু একটা বলতে গিয়েছিলে ওই বাড়িটা সম্পর্কে, একটু খোলসা করে বলো তো। কেন কর্তা, আপনি কি ও বাড়িতে কিছু দেখেছেন? না, তেমন কিছু দেখিনি। আসলে বাড়িটাকে আমার কেমন যেন অস্বাভাবিক বলে মনে হচ্ছে। মনে হচ্ছে যেন বাড়ির কোথাও কোনো কিছু গণ্ডগোল আছে। তুমি এখানকার আদিবাসী, তাই তোমাকে জিজ্ঞেস করলাম। তাছাড়াও আমার মামাকে দেখে সুস্থ বলে মনে হলো না। তুমি কি কিছু বলতে পারবে? ভ্যান চালক এবার চোখ বড় বড় করে বলল, এই কথা, এই গ্রাম কিন্তু আগে অনেক পরিবার তাদের ছেলেপুলি সন্তান নিয়ে বাস করত, কিন্তু বেশ কিছু বছর হলো এমন একটা ঘটনা ঘটছে এই গ্রামে প্রতি পূর্ণিমার রাতে যে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে। প্রতি পূর্ণিমার রাতে কেউ না কেউ এই গ্রামে মারা পড়ে। সেই ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে গেছে অনেকে। একটু যারা সাহসী ছিল তারা নাকি দেখেছে যে পূর্ণিমার রাতে একটা বিশাল দানব আকৃতির কেউ, যার মাথায় দুটো বড় বড় ছাগলের মতো শিং, আর চেহারা মানুষের চাইতে 10 গুণ বড়। তারা হাত পায়ে লম্বা বড় বড় নখ। সে নাকি আপনার ওই মামার বাড়ির মধ্যে ঢুকে গেছে, লোকে দেখেছে সেটা নিজের চোখে। এই পরে অবশ্য সেখানে গিয়ে কেউ কোনো কিছু দেখতে পায়নি। আমি অবশ্য নিজের চোখে কিছু দেখিনি কর্তা, এই শোনা কথা। তবু আপনারে বলবো, আজ কিন্তু পূর্ণিমা, আপনি একটু সাবধানে থাকবেন কর্তা। আপনার ওই মামার বাড়িটার নামে কিন্তু বহু বদনাম আছে। এত বাড়ি থাকতে ওই দানবীয় মূর্তি আর মামার বাড়ি বা কেন ঢুকলো? যাই হোক, আমি চলি কথা। আপনি একটু সাবধানে থাকবেন কথা, একটু সাবধানে থাকবেন। ভ্যান চালকের কথা শুনে হাঁ হয়ে গেলাম। বিশ্বাস করব কি করব না সেটা নিয়েও দ্বন্দ্বে রইলাম। সারাদিন কোথায় ছিলে ছোট মামা? তোমাকে কত জায়গায় খুঁজলাম, অথচ পেলাম না। আসলে আমি সারাদিন বাইরে ছিলাম, কাজে ছিলাম। তুই আজকে যেন বাইরে বের হোস না রাতে। হ্যাঁ, আজ পূর্ণিমা, এই ঘরে থাকবি। এই ঘর থেকে ভিতর থেকে দরজাটা বন্ধ করে দে। আমি চলি, তোর সাথে আবার কাল দেখা হবে। হ্যাঁ। তারপর আমার দিকে হালকা ঘাড় ঘুরিয়ে হনহন করে বেরিয়ে গেলেন ঘর থেকে। মনে মনে একদম স্থির করে নিলাম যে কাল সকাল হলেই এখান থেকে চলে যাব। আজ রাতটা ভালো ভালো কাটলে হয়। রাতে যে খাওয়া যাবে না সে তো ভালো মতোই বুঝতে পারছিলাম। তাই সঙ্গে করে দুটো পাউরুটি আর কিছু কলা কিনে এনেছিলাম। সে দুটো খেয়ে যখন বিছানায় গায়ে লিয়ে দিলাম, তখন রাত 9টা। নানা কথা চিন্তা করতে করতে কখন যেন চোখের পাতা দুটো ভার হয়ে এলো। কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। মাঝরাতে হঠাৎ একটা খট করে কি আওয়াজ হওয়াতে ঘুমটা ভেঙে গেল। দরজা খুলে বাইরে এসে দাঁড়ালাম। হালকা আলো আঁধারিতে দেখতে পেলাম চারিদিকে সাদা চাঁদের আলোয় মোটামুটি স্পষ্ট দেখা যাচ্ছে।
ব্যাপারটা দেখতে হচ্ছে তো, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। মনে যেন কৌতূহল চেপে ধরল, আর সেই সঙ্গে কি হয় সবটা দেখব। আমি তার থেকে বেশ কিছুটা তফাতে, কিন্তু আমি এমনভাবে নিজেকে গাছের আড়ালে লুকিয়ে রেখেছিলাম যাতে মামা কোনো মতেই আমাকে দেখতে না পায়। দেখলাম মামার চেহারাটা কেমন যেন বদলে যাচ্ছে। হাতগুলো ঝুলে প্রায় হাঁটুর নিচে ছাড়িয়ে গেছে, আর প্রত্যেকটা আঙুলে ফুটে উঠেছে ধারালো ছুরির ফলার মতো নখ। এবার যেটা দেখে সবচেয়ে বেশি ভয় পেলাম সেটা হলো মামার মাথার দুপাশ থেকে দুটো ছাগলের মতো বড় বড় শিং বেরিয়ে গেছে। পূর্ণিমার চাঁদের দিকে দেখে নিয়ে একটা তীব্র গর্জন করে সেই জন্তুটা এবার তীব্র বেগে হেঁটে চলল সামনের দিকে। এই সময় যে আমার মনের অবস্থা কি হয়েছিল তা শুধু আমি বুঝতে পারবো। শুধু এটুকু বুঝতে পেরেছিলাম যে এখন মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। বেশ কিছুটা যাওয়ার পর দানবটা ঢুকলো একটা কবরখানা জাতীয় কিছুর মধ্যে। তারপর একটা জায়গায় গিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে টেনে বার করলো একটা পচা গলা দেহ। বুঝতে পারলাম যে দেহটা কবরখানার কারণে হবে, কোনো মানুষের গোড় হবে। নতিকায় দানব হাঁটু কেড়ে বসে সেই দেহ থেকে খুবলে মাংস খেতে লাগলো। গা গুলিয়ে উঠলো আমার। কাল সকাল হোক, আর থাকা যাবে না। পরদিন আমি মামার বাড়ি ছেড়ে চলে আসি। মাঝে মাঝে এখনো মনে হয় যে ছোট মামা যেগুলো বলেছিল তা সবই বানান। কিন্তু আমার নিজের চোখে সেদিন রাতে যে জিনিসটা দেখেছিলাম তা কি করে অস্বীকার করি বল।